আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বাংলাদেশের কিছু অংশ, বিশেষ করে রংপুর এবং চট্টগ্রামের কিছু অঞ্চল নিয়ে ভারতের কিছু থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া এবং হিন্দুত্ববাদী বুদ্ধিজীবীদের আলোচনায় নতুন প্রশ্ন উঠেছে। কেন হঠাৎ রংপুর? কেন হঠাৎ চট্টগ্রাম? এটি কি শুধুই আত্মিক আলোচনা, নাকি ভবিষ্যতে কোনো বড় রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত? আজ আমরা বিশ্লেষণ করব ইতিহাস, কৌশলগত বাস্তবতা এবং রাজনৈতিক উদ্দেশ্য। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। আজ হঠাৎ করে কেন ভারতীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, থিঙ্ক ট্যাঙ্ক এই প্রশ্ন সামনে নিয়ে আসলো? সেটি হচ্ছে বড় কথা। আমরা জানি বাংলাদেশের একটি বড় অংশ ভারত দ্বারা আবৃত। বলা যায় প্রায় 3 দিক থেকেই ভারত বেষ্টিত। সেখানে রংপুর অঞ্চলটি বাংলাদেশের এমন এক পার্শ্বে অবস্থিত, যেখানে ভারতের একটি স্পর্শকাতর করিডোর রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য সংযুক্ত আসে। এই করিডোরটির দৈর্ঘ্য প্রায় 200 কিলোমিটার এবং প্রস্থে 20 থেকে 22 কিলোমিটার, এবং সর্বোচ্চ প্রস্থ এখানে বলা হয়ে থাকে সেটা হচ্ছে প্রায় 60 কিলোমিটার। তো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে, সেখানে প্রায় 4 কোটি থেকে 4.5 কোটি লোকের বসবাস, এবং সেখানে প্রায় 2.5 লক্ষ বর্গ কিলোমিটার একটি বিশাল আয়তনের একটি ভারতীয় ভূখণ্ড। এখন কেন এই শিলিগুড়ি করিডোর এবং কেন রংপুর, এই বিষয়গুলো আজকে হঠাৎ সামনে নিয়ে আসা হলো? ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক যেটাকে বলা হচ্ছে, যে হিন্দুত্ববাদী যে রাজনৈতিক সংগঠন, এবং আরও স্পষ্ট করে বললে বর্তমান ভারতের যারা সরকারে আছেন, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে পৃষ্ঠপোষক আরএসএস, এবং তারা যে ধ্যান ধারণা পোষণ করে, তারা এখন চাচ্ছে যে একটি অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার, যেখানে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ ভারতের যে মূল ভূখণ্ড সব মিলিয়ে একটি হিন্দুত্ববাদী একটি রাষ্ট্র তৈরি করা, এবং সে লক্ষ্যে তারা এগোচ্ছে। সেই 1925 সাল থেকে শুরু করে যে আরএসএস তাদের যাত্রা শুরু করেছিল, সেই মৌলবাদী সংগঠন ধীরে ধীরে আজকে একটি পরিণত সংগঠনে পরিণত হয়েছে, এবং তাদেরই পৃষ্ঠপোষকতায় আজ ভারতীয় জনতা পার্টি, বিজেপি বর্তমান ভারতের ক্ষমতাসীন। তাদের সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা ধাপে ধাপে বিভিন্ন কৌশল বাস্তবায়ন করছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, এই ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসলো, তারপর থেকেই একটি বিদ্বেষ সারা ভারতে ছড়িয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে মুসলিম বিরোধী বিদ্বেষ। সেখানে 90-এর দশকে আমরা যেটা দেখি, 80-এর দশকে যেখানে শুরু হয়েছিল সেই বিজেপি, 90-এর দশকে সেখানে তারা রাম মন্দির নির্মাণ আন্দোলনে এবং অযোধ্যা বাবরি মসজিদ ধ্বংসের আন্দোলন করে তারা ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশাল অংশ তারা একতাবদ্ধ করে, এবং তারা পরবর্তীতে ক্ষমতায় আসে। তারপর থেকে তাদের রাজনীতি নতুন মাত্রা পায়। তারা বুঝতে পেরেছে যে ভারতীয় এই ভূখণ্ডে যদি মুসলিম বিদ্বেষী বীজ ছড়ানো যায়, তাদের বিরুদ্ধে যদি কোনো উগ্রবাদী চিন্তা চাপিয়ে দেওয়া যায়,
সমগ্র ভারতবাসী সেটা লুফে নেবে এবং সেই লক্ষ্যেই ভারত এক এক করে একটির পর একটি এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে সেই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা কোনো তাড়াহুড়ো করছে না, তারা ধাপে ধাপে এগোচ্ছে। তারা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে কিছু ধ্যান ধারণা, কিছু মতবাদ তারা প্রথম প্রকাশ্যে আনছে এবং পরবর্তী পর্যায়ে সেগুলো আস্তে আস্তে পুরো ভারত জুড়ে তারা তাদের চিন্তা ভাবনা, তাদের নীতি আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করছে। সেটা 1992 সালে যেটা ঘটেছিল, সেটা কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা হচ্ছে যে সেটা 3 ভাগে ভাগ হবে। এক ভাগ মুসলমানরা সেখানে হিন্দুরা সেখানে রাম মন্দির নির্মাণ করবে, এক ভাগ মুসলমানদের থাকবে, সেখানে বাবরি মসজিদ থাকবে, আর বাকি এক ভাগ সরকারের বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশ নেবে। কিন্তু সেই ভাগটি, সেই রায়টি কোনো পক্ষই মানেনি। শেষ পর্যন্ত সেটা গড়িয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে। ভারতের সুপ্রিম কোর্ট যে একটি রায় দিল, সেখানে পুরোটাই সেটি আবেগঘন রায়। সে রায় বলা হলো যে এখানে বিভিন্ন ধর্মের লোকজন সেটার দাবিদার, কাজী এটার সাথে ভারতের আবেগ, সংস্কৃতি, ঐতিহ্য জড়িত, কাজী পুরো অংশটাই রাম জন্মভূমির জন্য হিন্দুদেরকে দিয়ে দেওয়া হোক এবং ভারতের অন্য কোনো স্থানে মুসলমানদের জন্য বাবরি মসজিদ নির্মাণ করা হোক। যদিও সে রায়টি অনেকটাই একপেশে ছিল, তারপরেও মুসলমানগণ ভেবেছিল সেটা বাস্তবায়ন হবে, কিন্তু আজ অবধি সে রায়ের কোনো বাস্তবায়ন সারা ভারত জুড়ে কোথাও দেখা যায়নি। শুধু নামমাত্র একটি অংশ, একটি ভূখণ্ড বাবরি মসজিদ নির্মাণের জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেটা কাজ স্থবির। যাই হোক, সেটা গেল রাম মন্দির, বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গ। সেখানে কিন্তু বিজেপি থেমে থাকেনি। তারা পরবর্তী পর্যায়ে মুসলমান খেলাও একটি আন্দোলন শুরু করলো এবং সে লক্ষ্যে তারা একটি অ্যাক্ট তৈরি করলো। সে অ্যাক্টটি এমনভাবে তৈরি করা হলো, এমনভাবে বিন্যস্ত করা হলো, যাতে করে সেখান থেকে এই অ্যাক্টের মাধ্যমে মুসলমানদেরকে আইনগতভাবে ভারতের নাগরিকত্ব থেকে তাদেরকে বাদ রাখা যায়। এবং সেটা হলো সিএএ, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টে বলা হলো যে সেটা ভারত রাষ্ট্রে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, সেটা পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সেখান থেকে মুসলমান বাদে অন্য কোনো ধর্মাবলম্বী লোক, বিশেষ করে হিন্দু, তারা যদি ভারতে আসে, তাদেরকে এই অ্যাক্টের আওতায় নাগরিকত্ব সুবিধা দেওয়া যাবে। সেখানে কিন্তু মুসলমানকে বলা হয়নি, কারণ মুসলমানরা এই অখণ্ড ভারতে একসময় যেটা ব্রিটিশ ভারত ছিল, তখন সমগ্র অঞ্চলে ছিল একই ভূমি। কেউ এখানে বসবাস করেছে, কেউ ওখানে বসবাস করেছে। অনেক বাংলাদেশের মানুষ ভারতে, কলকাতায়, আসাম বা ভারতে বিভিন্ন অঙ্গরাজ্যে গিয়ে বসবাস করেছে। ভারত থেকে কিছু লোক এখানে এসেছে, তারা বসবাস করেছে, তারপর এখানে স্থায়ী হয়ে গেছে, তারা সেখানে স্থায়ী হয়ে গেছে। এভাবে প্রায় 100 বছরের ইতিহাস। যে মানুষগুলো বিভিন্ন রাজ্যে ছড়িয়েছিল, যে মুসলমানগুলো, তারা তাদের কয়েক পুরুষ যাবৎ সেখানে বসবাস করে আসছে, কিন্তু সেই অ্যাক্টের মাধ্যমে তাদেরকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটি সুযোগ তারা তৈরি করলো এবং সেই লক্ষ্যে তারা এগিয়ে গেল। শত শত হাজার হাজার মানুষকে তারা ভারতের নাগরিকত্বকে থেকে তারা বাদ দেওয়া শুরু করলো এবং সে প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। সেটাকে আরেকটু জোরদার করার জন্য বিশেষ করে অন্য দেশগুলো থেকে আগত হিন্দুদেরকে
নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আরেকটু অগ্রসর করার জন্য আরেকটি আইন তারা প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন। সেটার মধ্যে একটা ফিল্টারিং করা হলো এবং সেখানে তাদের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার একটি চেষ্টা চলছে এবং চেষ্টা এখনও অব্যাহত আছে। তবে সেই চেষ্টার মধ্যে মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে এবং এখনও হচ্ছে। তবে এখানেই তো শেষ নেই। তারপরে আমরা ইদানিং লক্ষ্য করছি ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি যখন রিসেন্টলি সম্প্রতি পশ্চিমবঙ্গে তারা নির্বাচনে আসলো, তারা সেখানে মুসলিম বিদ্বেষী, বিশেষ করে বাংলাদেশ বিদ্বেষী একটি মনোভাব তৈরি করলো এবং সেই মনোভাব তৈরি করার মাধ্যমে তারা একটি বিশাল জনগোষ্ঠীকে তারা একতাবদ্ধ করলো, হিন্দু জনগোষ্ঠীকে। এবং তারা ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগানকে তারা লুফিয়ে নিল এবং মুসলিম বিদ্বেষী বিভিন্ন স্লোগান তারা প্রতিধ্বনিত করতে লাগলো সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে। সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে আগত বাঙালি খেদা এবং মুসলিম খেদা। এবং সেখানে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে তারা প্রথমে এসে মুসলিমদের যে ধর্মীয় উৎসব কুরবানি, সেই কুরবানিকে তারা ভাতা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা সেখানে সফল হয়েছে। এবং সেখানে যে মুসলমানরা যে ঈদের নামাজ পড়ে, সেই ঈদের নামাজ তাদেরকে বাধা দেওয়া হলো। তাদের শ্রদ্ধারত অবস্থায় বিভিন্ন মুসলমানদেরকে তারা পুলিশ দ্বারা তাদেরকে জোরপূর্বক উঠিয়ে দেওয়া হলো, তাদের উপর আক্রমণ লাথি দেওয়া হলো। সেই দৃশ্যগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সবাই, সারা বিশ্ববাসী এটা প্রত্যক্ষ করেছে। তারা বর্তমানে যে একটি নীতি অবলম্বন করেছে সেটা হচ্ছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, ট্রিপল ডি। যে তাদের লক্ষ্য হচ্ছে যে সেটাকে তাকে ডিটেক্ট করো, তবে তাদেরকে তাদের সমস্ত কাগজপত্র যেখানে ভারতে সেই মানুষগুলোর মুসলমানদের তাদের নামে যে রেকর্ডগুলো আছে সেগুলোকে ডিলিট করো, তারপর তাদেরকে ডিপোর্ট করো, তারা পুশব্যাক করো। তখন তাদেরকে বলা হয় যে তোমরা তো ভারতের কোনো নাগরিকত্ব ছিলে না, তোমরা নাই, কাজেই তোমাদেরকে ভারত ছাড়তে হবে, কাজেই তোমরা অন্য কোথাও চলে যাও। এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন খবরের মাধ্যমে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে যে ভারতের রাজ্য সরকারের একজন মন্ত্রী প্রকাশ্যেই বলছে যে নামাজ পড়তে তোমরা বাংলাদেশে চলে যাও, নামাজ পড়তে হলে তোমরা পাকিস্তানে চলে যাও, এখানে সেটা হবে না। এই ধরনের উদ্ধত্তপূর্ণ আচরণের মাধ্যমে আস্তে আস্তে তারা সমগ্র ভারতে মুসলিম বিদ্বেষী একটি উন্মাদনা ছড়িয়ে দিয়েছে, যার রেশ ধরে তারা চাচ্ছে আস্তে আস্তে করে এই পুরো ভারতবর্ষ, তাদের যে অখণ্ড ভারত নির্মাণের যে চেষ্টা, যে কৌশল, সেটা তারা বাস্তবায়ন করবে। এবং সে লক্ষ্যে যখনই তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঠন তারা সফল হলো, তখন থেকেই এই কথাটি সামনে নিয়ে আসা হলো যে রংপুর এবং চট্টগ্রামের কিছু অংশ ভারতের চাই। কেন চাই? ওটার উদ্দেশ্য হচ্ছে যে এই যে চিকেন নেক, যেটা আলোচনার শুরুতেই উল্লেখ করেছি যে 22 কিলোমিটার 20 থেকে 22 কিলোমিটার প্রশস্তের প্রায় 200 কিলোমিটার দৈর্ঘ্যের যে চিকেন নেকটি, যে নেকটি দিয়ে, যে রাস্তাটি দিয়ে মূল ভূখণ্ডের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রায় 7-8টি রাজ্য সংযুক্ত, এবং যেখানে একটি বিশাল ভূখণ্ড প্রায় 2.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা, যে ভূখণ্ডে প্রায় 4 থেকে 4.5 কোটি ভারতীয় নাগরিকের বসবাস, এই অঞ্চলটি ভারত মনে করছে যে কোনো কারণে যদি কখনো ভারত সামরিক দিক দিয়ে কোনো আক্রান্তের শিকার হয়, তাহলে এই অংশটি যদি কারো দখলে নিয়ে নেয়, তাহলে ভারতের এই উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। এই স্পর্শকাতর এলাকাটিকে আরও সমৃদ্ধ, আরও সম্প্রসারণ করার জন্য ভারতের এখন চাই বাংলাদেশের রংপুর বিভাগ। এবং সে অঞ্চল সংশ্লিষ্ট যে প্রায় 7-8টি জেলা রয়েছে, এগুলোর দিকে ভারতের নজর। তারা চাচ্ছে যে এই রংপুর বিভাগকে যদি তারা ভারতের সাথে সংযুক্ত করতে পারে, তাহলে তাদের চিকেন নেকটি দৈর্ঘ্য অনেক বেড়ে যায়। এক্ষেত্রে তারা
সামরিকভাবে অনেক শক্তিশালী হবে এবং ভবিষ্যতে যে কোনো শত্রু রাষ্ট্রকে তারা সহজেই প্রতিহত করতে পারবে। এখন দেখেন তারা কি স্বপ্ন দেখে। এটা তো এগুলো তাদের চিকেন নেক এবং ওই উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর রসদ পথ, সেই রসদ পথের প্রশস্তের বিষয়ে তাদের চিন্তাভাবনা। কিন্তু এখন দেখুন তারা থেমে থাকেনি, তারা আবার চট্টগ্রাম অঞ্চলকে তারা নিজেদের করে ভাবছে। কারণ এই চিকেন নেকের পরবর্তী পর্যায়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানে তাদের কোনো আসলে বন্দর নেই, তাদের চাই বন্দর। এখন বাংলাদেশের একমাত্র বন্দর, বৃহৎ বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর, যেখানে বাংলাদেশের প্রায় অধিকাংশ এক্সপোর্ট ইম্পোর্ট সম্পন্ন হয়ে থাকে, বিশেষ করে নৌ মাধ্যম, যেটা নৌ মাধ্যমে যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় তার বাইরে ম্যাক্সিমাম অংশই এই বন্দরের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। সে বন্দরটি ভারতের চাই। এই জন্য তারা এখন চিন্তা করছে যে এইদিকে রংপুর বিভাগ এবং অন্যদিকে যদি চট্টগ্রামকে তারা হাতিয়ে নিতে পারে তাহলে ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলো নিয়ে আর কোনো ভাবনা থাকে না, তাই তাদের সেটাও চাই। এবং এ লক্ষ্যে ভারত আস্তে আস্তে করে একটি হিন্দুত্ববাদী সংগঠন, তাদের থিঙ্ক ট্যাঙ্ক দিয়ে একটি জনমত তৈরি করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কিন্তু কারো দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে না। ভারতের যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা সেখানে কোনো প্রতিবাদ করছে না, বরং সেখানে তারা আরও তেল দিয়ে যাচ্ছে, ঘি দিয়ে যাচ্ছে, তাদের পক্ষে সাফাই গাচ্ছে। হিন্দুস ভারতের একটি পত্রিকা, সেখানে তারা বিশাল এক পরিকল্পনা সামনে নিয়ে আসছে। এই হচ্ছে ভারতের বর্তমান রাজনীতি। এই ভূ রাজনৈতিক কৌশলে বর্তমানে বাংলাদেশ খুব চাপের মুখে আছে। একদিকে তিন দিক থেকে পরিবেষ্টিত ভারত দ্বারা বাংলাদেশ, অন্যদিকে ভারতের একের পর এক যেই চিন্তা ভাবনা, তাদের যে কূট রাজনীতি, কূট কৌশল, তারা আস্তে 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 একটির পর একটি খুলে দিচ্ছে বিভিন্ন ভাবনা, বিভিন্ন চাপ বাংলাদেশের উপর। সম্প্রতি আরেকটি ঘটনা উল্লেখ না করলে নয়। ভারতের নতুন যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে আসলেন, তিনি একটি মন্তব্য করলেন। তার মন্তব্য নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে এবং ভারতে একটি তোলপাড় শুরু হয়ে গেছে। দীনেশ ত্রিবেদী ভারতের বাংলাদেশে ঢুকলেন ভারত স্থল সীমান্ত দিয়ে, এবং সেখানে তিনি ঢুকেই একটি মন্তব্য করলেন, সেটা হচ্ছে যে ভারতের 140 কোটি, বাংলাদেশে 20 কোটি, 160 কোটি লোক যদি একতাবদ্ধ হয় তাহলে এখানে একটি নতুন ভাবনা, নতুন বিপ্লব, নতুন সভ্যতার সৃষ্টি হবে, নতুন শক্তির উদ্ভব হবে। তার মানে তার কথার মধ্য দিয়ে কিন্তু একটি নতুন বার্তা বয়ে যাচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন যে ভারতের আকাশ, বাংলার আকাশ এক, সংস্কৃতি এক, ভাষা এক, অভিন্ন। কাজে এই 20 কোটি মানুষকে নিয়ে তারা সব স্বপ্ন দেখতেই পারে। কত বড় উদ্ধূর্তপূর্ণ আচরণ! সমস্ত কূটনৈতিক শিষ্টাচারকে পেছনে ঠেলে দিয়ে তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এমন ধরনের একটি পরিকল্পনা উপস্থাপন করলেন। কাজে এই ধরনের অপরাজনীতি, অপসংস্কৃতি এবং এ ধরনের কলাকৌশল থেকে ভারত আস্তে আস্তে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে একটি বার্তা দিতে চাচ্ছে যে আমরা চাই একটি অখণ্ড ভারত, আমরা চাই একটি হিন্দুত্ববাদী রাজনৈতিক শক্তি, যে শক্তি সমগ্র ভারতবর্ষকে শাসন করবে, শোষণ করবে। কাজেই এই যে ভারতীয় ভাবনা, ভারতের যে চিন্তা, এটা কিন্তু একদিনে হয়নি, ধাপে ধাপে তারা এই কাজগুলো করছে। এখানে যে সরকারগুলো আসছে, বাংলাদেশের যে সরকারগুলো গঠন করা হচ্ছে, তারা প্রথমে চাচ্ছে সে সরকারগুলোর মাধ্যমে তাদেরকে কনভিন্স করা, বিভিন্ন ধরনের চুক্তি করা, তাদের মাধ্যমে বিভিন্ন চুক্তির মাধ্যমে আস্তে আস্তে এখানে প্রবেশ করা। আমরা জানি যে বিগত সরকার আমলে তিস্তা ব্যারেজ নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল, সেখানে ভারতের আগ্রহ ছিল তিস্তা ব্যারেজ তারা তৈরি করবে। আরে বাবা, তোমরা তিস্তা ব্যারেজ তৈরি করবে কেন?
এবং বিগত সরকার যেটা আমরা দেখেছি, তাদের আগ্রহ ছিল ভারতকে দেওয়ার জন্য। তিস্তা ব্যারেজ তৈরি হবে ভারতেরকে প্রোটেক্ট করার জন্য, আবার সে ব্যারেজটা আবার তারা তৈরি করবে সেই প্রস্তাব তারা দিয়ে বসল। এই যে বাংলাদেশের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে ভারতের যে হস্তক্ষেপ, বাংলাদেশকে নিয়ে ভারতের যে নেগেটিভ চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে ধীরে ধীরে সেটা প্রকাশিত হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই কথাগুলো আমরা কেন বলতে চাচ্ছি, কেন সামনে নিয়ে আসতে চাচ্ছি? মূল কারণ হচ্ছে আমাদেরকে সচেতন করা। আমরা যারা বাংলা ভাষাভাষী, এই বাংলাদেশের মানুষ যারা আমরা আছি, তাদেরকে সতর্ক করা। আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা সম্প্রীতির বন্ধনে, ভালোবাসার বন্ধনে আমরা একত্রে বসবাস করছি এই বাংলাদেশ নামক ছোট্ট রাষ্ট্রটির মধ্যে। এখানে নেই কোনো ধর্মীয় বিভাজন, নেই কোনো সামাজিক বিভেদ। আমাদের আছে শত সহস্র বছরের সম্প্রীতির বন্ধন ও ভালোবাসা। আমাদের এই ভালোবাসা, এই বন্ধনকে নষ্ট করার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো বা তাদের ভূ রাজনীতি আমাদেরকে অনেক সময় অনেক বার্তা দিয়ে প্রভাবিত করে। আমরা না বুঝে সেদিকে আমরা লাফ দিই বা ছাপ দিই। এই কথাগুলোকে চিন্তা করার জন্য, এই পরিকল্পনাগুলো আপনার আমার মগজে ধারণ করার জন্যই কিন্তু এই ইউটিউবের মাধ্যমে আজকে আমার এই ভিডিও। আমি কিন্তু প্রফেশনাল কোনো ইউটিউবার না, এটা আমার কোনো আয় রোজগারের মাধ্যমও না। আমি মনে করছি যে কথাগুলো আমাদের অগোচর এখানে সেখানে হারিয়ে যায়, যে ভাবনাগুলো আমরা পত্রিকা পাতায় আসলেও আমরা উপেক্ষা করি, যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আসলেও আমরা উপেক্ষা করি, আসলে তার নেপথ্যের কারণ কি সেগুলি একটু বিশ্লেষণ করে ভাবনা চিন্তা করা। আমাদের মধ্যে যারা মুসলিম স্কলারগণ আছেন, ইসলামিক স্কলারগণ, যারা বিভিন্ন ইসলাম বিষয় চিন্তা করে থাকেন, এই অঞ্চলে ইসলামের বিস্তার নিয়ে যারা ভাবতে থাকেন, যারা এই অঞ্চলের মানুষগুলোকে আল্লাহর পথে পরিচিত করার জন্য আহ্বান করেন, সঠিক পথে আমাদের থাকার জন্য যারা সবসময় এদেরকে নিবেদিত করেন, তারা প্রায় একটি কথা বলে থাকেন, সেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ, যে ভারতবর্ষে এক সময় এটা শুরু হবে এবং অনেকের মতে সেটা শুরু হয়ে গেছে। কারণ দেখেন, আজকে যদি আমরা এই লক্ষ্য করি ভারতের যে আচরণ, যে সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তাদের নারীদেরকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, দর্শন করা হচ্ছে, তাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, তাদের নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, তাদের ধর্মীয় উৎসব পালন করতে বাধা দেওয়া হচ্ছে, প্রকাশ্যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইন করা হচ্ছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। তার মানে সবগুলো মিলিয়ে যদি আমরা দেখি, সেখানে তাদের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা অলরেডি হয়ে গেছে। এই যুদ্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে ভারতীয় ভূখণ্ডে যে মানুষগুলো আছে, বিশেষ করে মুসলমান যে সংখ্যালঘু মানুষগুলো আছে, তারা কতটা অসহায় আছে, কতটা নির্যাতনের শিকার, সেটা হয়তো বা সোশ্যাল মিডিয়ায় বা প্রিন্ট মিডিয়ায় সেটা আসে না। কদাচিৎ দু চারটি আসলেও সেগুলো আমাদের চোখে দৃষ্টি কাড়ে না। কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আজ সেখানে তারা নির্যাতন নিষ্পেষিত, কাল কিন্তু তারা আমাদের ভূখণ্ডে চোখ রাঙাচ্ছে। আজকে তারা আমাদের চট্টগ্রামকে, আমাদের রংপুর বিভাগকে ছিনে নিতে চাচ্ছে। এখানে কি তার ক্ষান্ত হবে না? তাদের পরবর্তী লক্ষ্য সমগ্র বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষ। তাদের স্বপ্নের পথে আমরা শক্তি যোগাবো না তাদের স্বপ্নকে আমরা নষ্ট করে দেব? সেটা আপনার আমার চিন্তার বিষয়। আসুন আপনি আমি ভাবি, আপনার আমার এই মুহূর্তে দায়িত্ব কর্তব্য কি? আমি আপনি ভাবতে পারি আমার কি করার আছে। আমি তো একজন সাধারণ নাগরিক,
না আছি আমি রাষ্ট্রের কোনো ভালো সেরকম পজিশনে, না আছি রাষ্ট্রের কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে, তাহলে আমি একজন নাগরিক হিসেবে আমি এত বড় এই সমস্ত ভারতবর্ষ নিয়ে আমি কী বা ভাববো, কী বা ভাবনার আছে? হ্যাঁ, একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আপনার অবশ্যই দায়িত্ব কর্তব্য রয়ে গেছে। আপনি সত্য কথাগুলো আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার প্রতিবেশীর সামনে তুলে ধরুন। তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন যে সামনে আমাদের জন্য কী ধরনের দুর্যোগ অপেক্ষা করছে বা কী ধরনের দুর্যোগ আসতে পারে। আমরা যারা এখানে আছি, আমরা যারা বাংলাদেশ রাষ্ট্রে আমরা যারা বসবাস করছি, আমরা কিন্তু সামগ্রিকভাবে খুবই দুর্বল। যেখানে পার্শ্ববর্তী দেশ পারমাণবিক বোমা, তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, তাদের নৌ প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। তারা সেখান থেকে প্রায়ই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি দমকি দেয় যে বাংলাদেশকে তারা দখল করতে কয়েক মুহূর্ত লাগবে, কয়েকদিনের ব্যাপার। আসলেও তাই। কিন্তু আমরা কি এখানে থেমে থাকবো? না, আমাদের উচিত আমরা যারা এই অঞ্চলে মানুষ আছি, আমরা যারা এখানে বসবাস করি, আমাদের যেমন স্বাধীনতা রয়েছে, আমাদের স্বাধীনতা এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন, যেখানে যেটুকু দরকার, সেটা অর্থনীতির ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, সকল বিষয়ে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হতে হবে, আরও অগ্রসর হতে হবে। সমগ্র বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে যে না, আমরা একটি শক্তিশালী রাষ্ট্র, আমরা একটি শক্তিশালী জাতি, আমাদের উপর চোখ রাঙানো চলবে না। সম্প্রতি আমরা অবশ্য দেখিয়েও দিয়েছি, রিসেন্টলি যে একটি পরিসংখ্যান এসেছে, সেখানে দেখানো হয়েছে যে বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি। আমরা ইতিমধ্যেই $3,000 যে আয়, সেটা আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি, যেখানে ভারত এখনও তাদের মাথাপিছু আয় $3,000 নিচে রয়েছে। এটা কিছু আমাদের একটা ইঙ্গিত, আমাদের সার্বভৌমত্বের ইঙ্গিত, এটা আমাদের শক্তির ইঙ্গিত। কিন্তু শুধু অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হলে, সফলতা আসলে কিন্তু চলবে না। এখানে আমাদের তৃপ্তির ঢেকুর গিললে আমাদের চলবে না। আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে। আমরা আরও অর্থনৈতিক শক্তি হিসাবে এই অঞ্চলে নিজেদেরকে তুলে ধরতে হবে। পাশাপাশি এই অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য সামরিক শক্তিতে আমাদেরকে বলীয়ান হতে হবে। আমরা ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সকল প্রযুক্তির বিষয়ে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। সামরিক ক্ষেত্রে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে। আমাদের কখনো পরনির্ভরশীল সামরিক সক্ষমতায় থাকলে চলবে না। আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে পার্শ্ববর্তী যে কোনো রাষ্ট্র, যে কোনো শক্তি আমাদের দিকে চোখ রাখতে, চোখ রেখে কথা বলতে ভয় পায়। আসুন আমরা ভাবি, নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে তৈরি করি, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা প্রস্তুত করি সেই সময়ের জন্য, যে সময়ে তারা এই বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ, প্রযুক্তির শীর্ষের একটি দেশ হিসাবে, সামরিক শক্তিতে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে সমগ্র পৃথিবীবাসীর চোখে প্রমাণ করতে পারে। সেই প্রত্যাশায় আপনি আমি আসুন কাজ শুরু করি। আল্লাহ পাক আমাদের সেই মহৎ উদ্দেশ্যকে সফল করুন। সকল বহিঃশক্তির হাত থেকে এই বাংলাদেশ রাষ্ট্রটি নিরাপদ থাকুক। আমরা স্বাধীনভাবে এই অঞ্চলে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, সাহিত্য, সকল বিষয়ে আমরা যাতে নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করতে পারি এবং উন্নতির চরম শিখরে পৌঁছতে পারি, সেই দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।